এই ব্যাংকটি এখন কেমন করছে? আমরা এখনো যথেষ্ট লিকুইড রয়েছি এবং কাস্টমারের বেসিক্যালি অন ডিমান্ড যে উইথড্রলের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি। প্রায় 14% আমাদের ডিপোজিট মোবিলাইজেশন গ্রোথ হয়েছিল। এটা 2024 এটা 2024-এ 838 কোটি টাকা আমরা নেট গ্রোথ করতে পেরেছিলাম। আমাদের প্রতি মাসে বা প্রতি উইকে কিন্তু আমরা একটা ডিপোজিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। আমাদের মূল মন্ত্রই হচ্ছে অ্যাবসলিউটলি রিলাইং অন স্মল এবং গ্র্যানুলার ডিপোজিট। আমাদের ব্যাংক ম্যানেজমেন্টের এখন একটা কোর ফোকাস হচ্ছে রিকভারি অফ এনপিএল এন্ড রিকভারি অফ লোন। এর মধ্যে কি কোনো সিগনিফিকেন্ট রিকভারি আপনি ফিগার বলতে পারেন কিনা? আমাদের গত বছর আমরা 120 কোটি টাকা ক্যাশ রিকভারি করতে পেরেছিলাম। আমরা রাদার দেন ফোকাসিং অন দি লার্জ কর্পোরেট লোনস, আমরা কিন্তু এসএমই এবং স্মল রিটেলের দিকে আমরা কিন্তু ফোকাস করব। আপনারা গ্রামে গঞ্জে হোম লোন পৌঁছে দিতে চান। আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি যেটা খুবই ইউনিক। এটা নামই দিয়েছি আমরা এনআরবি ব্যাংক গ্রামীণ গৃহঋণ। 40 লাখ টাকা পর্যন্ত আমরা ফাইন্যান্স করতে। প্রবাসীদের জন্য যে ব্যাংকগুলো এসেছে তারা কিন্তু প্রবাসীদের জন্য কাজ করেনি। এনআরবির আসলে এখন কোনো এরকম প্ল্যান আছে কিনা? আমাদের কমার্শিয়াল ইনওয়ার্ড রেমিটেন্স বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আমাদের এই ব্যাংকের প্ল্যাটফর্ম দিয়ে আমরা কিভাবে দেশে আনতে পারি সেটার জন্য কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলোর শোতে। আমরা আজকে কথা বলবো এনআরবি ব্যাংক নিয়ে। আপনারা জানেন যে সম্প্রতি গত মার্চ মাসে এনআরবি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হয়, বাংলাদেশ ব্যাংক বোর্ড পুনর্গঠন করেন। তো বাংলাদেশ ব্যাংক যেহেতু হঠাৎ করে এনআরবি ব্যাংকের বোর্ড পুনর্গঠন করেছে, এ নিয়ে ডিপোজিটারদের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কনফিউশন তৈরি হয়েছে। তো এই ব্যাংকটি আসলে কেমন করছে, তার হেলথের কি অবস্থা, ডিপোজিটারদের জন্য কতটুকু আস্থা রাখতে পারে এই ব্যাংক, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এই ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর তারেক রিয়াজ খান, আমরা আজকে তাকে স্টুডিওতে পেয়েছি। তার কাছ থেকে জানবো ব্যাংকটি এখন কেমন করছে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনি প্রথমে যদি একটু বলেন যে বাংলাদেশ ব্যাংক তো অনেকগুলো ব্যাংকেরই বোর্ড ভেঙে দিয়েছে, এনআরবি ব্যাংকের যদিও বোর্ড ভেঙে দিয়েছে অনেক লেটে, হঠাৎ করে ব্যাংকটিকে আমরা দেখেছি যে ব্যাংকটির মানে হেলথের দিকে তেমন কোনো ট্রাবল আমাদের চোখে পড়েনি, তারপরে ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হলো। তো এই ব্যাংকটি এখন কেমন করছে এবং আপনার কি মনে হয় যে এর হেলথ কেমন আছে? এনআরবি ব্যাংকের এই মুহূর্তে আমি যদি বলি যে আমাদের সবকটি রেগুলেটরি যে কি রেশিওজ আছে, ইন্ডিকেটরস আছে, সেগুলোতে কিন্তু আমরা যথেষ্ট ভালো করে যাচ্ছি। এবং আপনারা খুব মানে শুনে খুশি হবেন যে কোনো একটা বোর্ড ডিসলভ করে রিকনস্টিটিউট করে দেওয়ার পরেই কিন্তু লিকুইডিটির একটা ম্যাসিভ ক্রাইসিস ক্রিয়েট হয়। আলহামদুলিল্লাহ এনআরবি ব্যাংক পিএলসি এ ধরনের কোনো প্রবলেম আমরা আসলে এখনও ফেস করিনি। আমাদের বাংলাদেশ ব্যাংকের কোনো স্পেশাল লিকুইডিটি সাপোর্টেরও প্রয়োজন হয়নি। আমরা এখনও যথেষ্ট লিকুইড রয়েছি এবং কাস্টমারের বেসিক্যালি অন ডিমান্ড যে উইথড্রলের যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমরা ফুলফিল করতে পেরেছি এখন পর্যন্ত। আপনি যদি একটু ডিপোজিটারের ট্রেন্ড দেন, যেহেতু ডিপোজিটার বা ডিপোজিট হচ্ছে একটা ব্যাংকের হার্ট, এই ব্যাংকে আপনার 5ই আগস্টের পর বা আমরা দেখেছি অনেক ব্যাংকে ডিপোজিট উইথড্রলের একটা প্রেশার ছিল, আবার সেগুলো অনেক ব্যাংক এগুলো রিকভার করে এসেছে। আপনাদের ব্যাংকের এই ট্রেন্ডটা কেমন? আমাদের বেসিক্যালি গত বছরের জুলাই আগস্ট রেভলিউশনের পরে ব্যাংকগুলো তো একটা ক্রাঞ্চের ভেতর দিয়ে গেছে এবং আমরা ইন্ডাস্ট্রির আবার এনপিএল, রাইজিং এনপিএল এর যেই ফেনোমেনা সেটাও দেখতে পেয়েছি। তো অবভিয়াসলি যখন একটা এনপিএল বাড়া শুরু করে তখন কিন্তু লিকুইডিটি ক্রাঞ্চ শুরু হয়। তো আমরা গত বছর আমি খুব প্রাউডলি বলবো যে আমাদের ব্যাংক কিন্তু প্রায় 14% আমাদের ডিপোজিট মোবিলাইজেশন গ্রোথ হয়েছিল। এটা 2024-এ 838 কোটি টাকা আমরা নেট গ্রোথ করতে পেরেছিলাম। অ্যান্ড ইন্টারেস্টিংলি এবছর আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু মানে আমাদের এন্টায়ার লাস্ট ইয়ারের যে গ্রোথ ছিল সেটা আমরা 2 মাসে করতে পেরেছিলাম। বাট ইন দ্য মিন টাইম মার্চের এই আমাদের নাম্বারে বলেন যে ফেব্রুয়ারি আমাদের প্রায় 850 কোটি টাকা মতো আমাদের ডিপোজিট আপনি 2024-এ যেখানে 838 কোটি টাকা সেখানে 2 মাসেই আমাদের 850 কোটি টাকা গ্রোথ হয়ে গিয়েছিল। বাট এখানে একটা ব্যাপার আছে যে বোর্ড আমাদের রিকনস্টিটিউট হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি একটা প্যানিক ক্রিয়েট হয়েছিল। তো আমরা আমাদের ট্রেন্ড অ্যানালিসিসে যেটা দেখেছি কিছু উইথড্রল হয়েছে, বাট এগুলো প্রাইমারিলি কিন্তু ইনস্টিটিউশনাল উইথড্রল। আমরা কিন্তু আমাদের রিটেল যে ডিপোজিট, যেটা হচ্ছে আমাদের কোর ফান্ডামেন্টাল এবং আমাদের পার্ট অফ দি কোর স্ট্র্যাটেজিক প্ল্যানিং, যে আমরা একেবারে ছোট ছোট গ্র্যানুলার ডিপোজিট দূর দূরান্তের এই যে আমাদের ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ রয়েছে তাদেরকে দিয়ে ছোট ছোট আমাদের এই ডিপোজিট মোবিলাইজেশনের যে আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যান, সেটাতে কিন্তু কোনো বাধার আমরা কিন্তু সম্মুখীন হইনি।
এবং ইভেন এই বোর্ড রিকনস্টিটিউট করে দেওয়ার পরেও কিন্তু আমরা দেখছি আমাদের প্রতি মাসে বা প্রতি উইকে কিন্তু আমরা একটা ডিপোজিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। বাট অবভিয়াসলি অ্যাজ ইউ হ্যাভ রাইটলি পয়েন্টেড আউট যে বোর্ড রিকনস্টিটিউট করার পরে কিন্তু আমাদের একটা ইনস্টিটিউশনাল উইথড্রলের প্রেশার ছিল, যেটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা মোকাবেলা করেছি। কারণ আমি আগেই যেটা বলেছি যে আমাদের আলহামদুলিল্লাহ কোনো লিকুইডিটি ইস্যু নেই। যেমন অনেক ব্যাংক কিন্তু বলছে যে বিভিন্ন ব্যাংকে এক ধরনের ট্রাবল ছিল যে ডিপোজিটাররা টাকা ফেরত পাচ্ছে না, গেলে বলছে যে ভাই আপনি কম নেন, এখন একটু কম তুলেন, পরে আরেকটু তুলেন, এরকম। আপনাদের ব্যাংকে আসলে এক্সপেরিয়েন্সটা কেমন পায় ডিপোজিটাররা? জি, আমি যে কোনো একটা ব্যাংকের আসলে কোর স্ট্রেংথ ফান্ডামেন্টাল নাম্বার 1 হচ্ছে ব্যাংকটার ক্যাপিটাল, নাম্বার 2 বা আমি যদি ক্যাপিটালটাকে আবার সেট অ্যাসাইড করি তাহলে আবার নাম্বার 1 এসে যাবে লিকুইডিটি। আমি যেটা বলছি, আমি জয়েন করেছি সেপ্টেম্বর অফ লাস্ট ইয়ার, এবং আমি জয়েন করার পরে কিংবা আমাদের এই বোর্ড রিকনস্টিটিউট করার পরে আমরা কোনো ধরনের কোনো লিকুইডিটি ক্রাঞ্চে পড়িনি। একদিনের জন্য কোনো একজন কাস্টমার এটিএম বা আমাদের ইলেকট্রনিক যেই মেথড আছে ডিজিটাল প্ল্যাটফর্ম এবং আমাদের ফিজিক্যাল প্ল্যাটফর্ম, মিনিং আমাদের ব্রাঞ্চ সাব ব্রাঞ্চে গিয়ে আসলে চেক তারা প্লেস করেছেন এবং টাকা উঠাতে পারেননি, সেটা হয়নি। তো আমরা একেবারেই কমফোর্টেবলি লিকুইডিটি সাপোর্ট দিয়ে যাচ্ছি টু এনশিওর কাস্টমার যেই উইথড্রল ডিমান্ড আছে সেটা কিন্তু কমফোর্টেবলি আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। তো এই বছরে এখন সবাই নিজেকে নতুন করে সাজাচ্ছে, নতুন প্ল্যান করছে। এনআরবি ব্যাংক আসলে কি স্ট্র্যাটেজিতে আগাচ্ছে, যেহেতু তার নতুন বোর্ড এসছে, ম্যানেজমেন্টও কিছু চেঞ্জ আছে, আপনাদের স্ট্র্যাটেজিটা কি? ডিপোজিটারদের জন্য কোনো অফার থাকছে কিনা? আসলে সবচেয়ে বড় কথা, একটা ব্যাংক সাস্টেইন করে হচ্ছে অন পাবলিক কনফিডেন্স। সো যে কোনো একজন কাস্টমার তার সবচেয়ে আগে যিনি দেখবেন যে আমি যে ডিপোজিটটা করেছি আমার ডিপোজিটটা প্রোটেক্টেড আছে কিনা, এবং সেটা প্রুফ করা যায় যখন আমরা লিকুইডিটি সাপোর্ট দিয়ে তার যে কোনো অন ডিমান্ড যে রিকোয়ারমেন্ট আছে সেগুলোকে ফুলফিল করতে পারবো। সো এটাকে আমরা আরও ফার্দার স্ট্রেংথেন করার জন্য, এবং অবভিয়াসলি আমাদের এই ইন্ডাস্ট্রিতে তো আসলে আমরা অপারেট করছি, বাংলাদেশে যেহেতু রাইজিং এনপিএল একটা বড় ইস্যু হয়ে গেছে, মিনিং ডেটোরিয়েটিং ক্রেডিট পোর্টফোলিও, সেটা কিন্তু আমরাও ফেস করছি এবং আমাদেরও কিন্তু এনপিএল যথেষ্ট বেড়ে গেছে। তো পাবলিক কনফিডেন্সকে ইন্সপায়ার করার জন্য আমরা নতুনভাবে যেই স্ট্র্যাটেজিক একটা ফোকাস রিডিজাইন করছি, সেটার আমাদের মূল মন্ত্রই হচ্ছে অ্যাবসোলুটলি রিলাইং অন স্মল এবং গ্র্যানুলার ডিপোজিট, মিনিং কাসা অ্যাকাউন্টের দিকে আমরা আমাদের ফোকাসটা বাড়াবো। আমাদের দেশব্যাপী 98 ব্রাঞ্চেস সাব ব্রাঞ্চেস রয়েছে এবং আরও 11টা ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ আমরা বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল পেয়েছি, যেগুলো আমরা ওপেনিংয়ের পথে আছি। আমাদের রিকভারি এফোর্ট অনেক বাড়িয়ে দিয়েছি, বিকজ লিকুইডিটির যেমন ডিপোজিট মোবিলাইজেশন হচ্ছে লিকুইডিটির একটা কম্পোনেন্ট, আবার লোন রিকভারি মিনিং রেগুলার লোন রিকভারি এবং এনপিএল রিকভারি, এই দুটোও কিন্তু আমার লিকুইডিটিতে সাপোর্ট দেয়। এই কারণে আমাদের ব্যাংক ম্যানেজমেন্টের এখন একটা কোর ফোকাস হচ্ছে রিকভারি অফ এনপিএল অ্যান্ড রিকভারি অফ লোনস। এছাড়াও আমরা আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি, যে ইন অ্যাডিশন টু আমাদের এই 98 ব্রাঞ্চেস সাব ব্রাঞ্চেস বা সামনে যেটা আমাদের প্রায় 109টি ব্রাঞ্চ এবং সাব ব্রাঞ্চের হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি, সেটার পাশাপাশি আমাদের এক্সক্লুসিভ একটা ডিজিটাল অ্যাপ আছে, যে অ্যাপ দিয়ে বেসিক্যালি আপনি ইউ ক্যান ডু এনি ট্রানজ্যাকশন। সেখানে এনপিএসবি, আমাদের ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার, বিএফটিএন, আমাদের বিলস পেমেন্ট, ইউটিলিটি পেমেন্ট, যে কোনো কিছু আপনি কিন্তু করতে পারছেন। সো ওটাকে আমরা আরও ফার্দার স্ট্রেংথেন করছি, এবং সেটার সাথে আমাদের যে কর্পোরেট কাস্টমার বেস আছে তাদের জন্য একটা কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্রোডাক্ট আমরা নিয়ে আসছি, যেটার নাম আমরা দিয়েছি এনআরবি স্ট্রেট ব্যাংকিং। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজিটাল ট্রান্সফরমেশনাল জার্নিতে গেছি, এবং যেমন আমাদের আরেকটা কোর স্ট্র্যাটেজিক প্ল্যান হচ্ছে যে ডিজিটাল কাস্টমার অনবোর্ডিং, মিনিং আমরা বিভিন্ন দিকে তো আমাদেরও তো একটা বেসিক্যালি অ্যাফোর্ডেবিলিটির ইস্যু আছে। আমরা আমাদের ব্রিক অ্যান্ড মর্টার যে স্ট্রাকচার, মিনিং আমাদের যে ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ অনেক কথায় আমরা ওপেন করতে পারবো না, সো আমরা দূর দূরান্তের কাস্টমারের কাছে পৌঁছে যেতে চাচ্ছি। সো এটার জন্যই আমরা কিন্তু ডিজিটাল কাস্টমার অ্যাকাউন্ট অনবোর্ডিং অ্যাপও আমরা কিন্তু ডিজাইনিং ফেজে আছি, যেটা হোপফুলি আমরা জুনের ভেতরে আমরা সেটাকে লঞ্চ করব। এটা হচ্ছে এটা মোবাইল অ্যাপ, সেটা হচ্ছে একটা বলছি যেটা হচ্ছে কাস্টমার সার্ভিসিং অ্যাপ, আরেকটা হচ্ছে কাস্টমার অনবোর্ডিং অ্যাপ। তো সেটাও আমাদের এই সিঙ্গেল আমব্রেলার ভেতরে আমরা নিয়ে আসবো। আর লোনস অ্যান্ড অ্যাডভান্সের সাইডে অবভিয়াসলি আমরা ব্যাংক, যেহেতু আমরা তো শুধু ডিপোজিট মোবিলাইজেশন না, সেটাকে আবার আমরা
মার্কেটে আমরা ডেপ্লয় করে সেখান থেকে যে মার্জিনটা থাকে সেটাই তো ব্যাংকের প্রফিটেবিলিটি, এবং সেটাই হচ্ছে আমরা সেটার উপরে বেস করে তো মানুষকে আমরা আসলে ডিভিডেন্ড পে আউট করি আমাদের স্টেক হোল্ডারদের। তো লোনস অ্যান্ড অ্যাডভান্সের ক্ষেত্রে আমাদের নতুন যে বোর্ড আমাদের রিকনস্টিটিউটেড হয়েছে এবং ম্যানেজমেন্টের যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আমরা রাদার দেন ফোকাসিং অন দি লার্জ কর্পোরেট লোনস আমরা কিন্তু এসএমই এবং স্মল রিটেলের দিকে আমরা কিন্তু ফোকাস করব। সেটাও কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজিক ট্রান্সফরমেশনাল শিফট। এই মুহূর্তে প্রায় 70 থেকে 75% আমাদের লোনের কনসেন্ট্রেশন কর্পোরেটে আছে, বাট যেটাকে আমরা আগামী 3 বছরের ভেতরে অন্তত 50-50-তে নিয়ে যেতে চাচ্ছি, মিনিং স্মল টিকেট এবং লার্জ টিকেটের ভেতরে এই মিক্সটা থাকবে 50-50। স্মল লোনের পোর্টফোলিওটা আপনারা 50%-এ নিতে চান? জি জি জি, এবং এটার মেইন অবজেক্টিভই হচ্ছে পোর্টফোলিও রিস্ক ডাইভার্সিফিকেশন করা। বিকজ বড় টিকেটের আপনার ধরেন আজকে আমি যদি বলি যে কাকেও 100-150 কোটি টাকা যদি দেই এবং সেটা যদি এনপিএল এ কনভার্টেড হয়ে যায়, আমার তো ক্যাপিটালের উপর একটা ম্যাসিভ প্রেশার আসে। বাট আমি যদি এসএমইতে ফোকাস করি, এবং যেটা আমরা করতেও যাচ্ছি এবং শুরু করে দিয়েছি, তাতে করে আমরা বাংলাদেশের যে সোশিও ইকোনমিক ফান্ডামেন্টাল আছে এবং সোশিও ইকোনমিক যে ফ্যাব্রিকটা আছে সেটাকে আরও স্ট্রেংথেন করতে পারবো। আমাদের বোর্ড আমাদের ম্যানেজমেন্টকে আরেকটা ডিরেকশন দিয়েছে, সেটা হচ্ছে ওমেন এন্টারপ্রেনার, ওমেন ব্যাংকিং এবং ওমেন এন্টারপ্রেনার ফাইন্যান্সিং। বিকজ এই বাংলাদেশের টোটাল পপুলেশনের 50%ই হচ্ছে আমাদের বেটার হাফ আমাদের ওমেন। সো ওনাদেরকে আগে আমরা খুব বেশি যে ফোকাস দিতে পেরেছি তা না, কিন্তু আমাদের একটা রিনিউড ফোকাস আমরা দিচ্ছি। আমাদের এনআরবি ওমেন ব্যাংকিং রিসেন্টলি লঞ্চ করেছি এবং তারই পথ ধরে আমাদের ওমেন এন্টারপ্রেনার ফাইন্যান্সিংটাকেও আমরা একটু স্ট্রেংথেন করব। এই যে উইমেন এন্টারপ্রেনারদের জন্য যে আপনারা ফাইন্যান্সিং করছেন, তাদের জন্য আসলে কি অফার থাকছে যে কারণে উইমেনরা আপনার সঙ্গে ব্যাংকিং করবে? জি, বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী 25 লাখ টাকা পর্যন্ত আপনার আনসিকিউর্ড আমরা কিন্তু কোনো ধরনের কোনো সিকিউরিটি কোলাটেরাল ছাড়া কিন্তু আমরা লোন অফার করতে পারি। তো আমরা যেটা বাস্তবে আসলে আমরা দিতে চাই না, বাট আমরা যেটা দেখেছি, এবং এটাও আমার মনে হয় যে আমাদের শ্রোতা দর্শক যারা শুনছেন তাদের জানার জন্য, যে সিকিউরিটি ব্যাকড এসএমই ফাইন্যান্সিং ভার্সেস আনসিকিউর্ড এসএমই ফাইন্যান্সিং এবং পার্টিকুলারলি ওমেন এন্টারপ্রেনার ফাইন্যান্সিং আমরা একটা অ্যানালিসিস করেছি। আমরা দেখলাম যে আমাদের অনেক লোয়ার এনপিএল আছে আমাদের এই সেগমেন্টে। সো এই কারণেই আমরা আমাদের এই বেসিক্যালি স্মল টিকেট যেই ওমেন এন্টারপ্রেনার ফাইন্যান্সিং সেই দিকে একটু আমরা কনসেন্ট্রেট করতে যাচ্ছি, ইন অ্যাডিশন টু ওভারঅল এসএমই ফাইন্যান্সিং। ওকে, আপনারা যে ডিপোজিটে বলছেন কাঁচা ডিপোজিট, আপনারা অর্থাৎ যেই ডিপোজিটের এগেনস্টে ব্যাংকের ইন্টারেস্ট ব্যয় কম, তো সেই অ্যাকাউন্টগুলোকে আপনাদের কত ডিপোজিট এই বছরে আপনারা হান্ট করতে চান, এমন কোনো টার্গেট আছে? জি জি জি, আমাদের এই মুহূর্তে 2.5 লক্ষ অ্যাকাউন্ট আছে। আমরা এই বছরে আরো 1 লক্ষ অ্যাকাউন্ট বাড়াতে যাচ্ছি আমাদের ব্যাংকে। 2.5 লক্ষ অ্যাকাউন্ট ডিপোজিট অ্যাকাউন্ট আমাদের ডিপোজিট অ্যাকাউন্ট আছে, আমরা আরো 1 লক্ষ আমাদের টার্গেট করেছি এই বছর। এবং আমরা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিং এ আমরা মোটামুটি উই আর অন টার্গেট আর কি, আমরা ওভাবে এগিয়ে যাচ্ছি। ওকে, তো এই ব্যাংকটির আপনি একটু আগে আরেকটি জিনিস জেনে নেই, যে আপনি বলছিলেন যে আপনারা গ্রামে গঞ্জে হোম লোন পৌঁছে দিতে চান, আপনাদের এটা একটা টার্গেট, এটা একটু বলেন। আমাদের ব্যাংক আমাদের বেসিক্যালি গত বছরে এই প্রোডাক্টটা লঞ্চ করেছি আমরা নভেম্বর নাগাদ গত বছর। এটা খুব ইউনিক প্রোডাক্ট। আমাদের মতো এই ধরনের শিডিউল কমার্শিয়াল ব্যাংক কিন্তু আমরা আসলে খুব রুরাল ব্যাংকের কাস্টমারদের রিটেল ফোকাসটা আনতে পারিনি। তো আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি যেটা খুব ইউনিক। এটার নামই দিয়েছি আমরা এনআরবি ব্যাংক গ্রামীণ গৃহঋণ। এবং সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দূর দূরান্তে যে গ্রাম অঞ্চল রয়েছে এবং আমাদের ইউনিয়ন যে পরিষদ যে এরিয়াগুলো রয়েছে, সেখানে কিন্তু আমাদের কনভেনশনাল ব্যাংকিং প্রোডাক্ট দিয়ে আমরা তাদেরকে সার্ভ করতে পারতাম না। এবং ইন্টারেস্টিংলি বাংলাদেশ ব্যাংকিং কিন্তু পলিসি সাপোর্ট আছে। সো আমরা এই গ্রামীণ গৃহঋণ দিয়ে আমরা 40 লাখ টাকা পর্যন্ত আমাদের গ্রামবাসী তাদের যেই বাড়ি বানানোর যে স্বপ্ন রয়েছে সেটাকে কিন্তু আমরা বাস্তবায়ন করার জন্য কাজ শুরু করেছি। এবং আমি দেখেছি এই প্রোডাক্টটা লঞ্চ করার পরে কিন্তু আমাদের যথেষ্ট রুরাল বেল্টের যে ব্রাঞ্চ সাব ব্রাঞ্চ রয়েছে তাদের দিয়ে আমরা পেনিট্রেশন শুরু করেছি এবং তাদের দোরগোড়ায় আমরা আমাদের এই হোম লোন প্রোডাক্টটা পৌঁছে দিয়েছি। 40 লাখ টাকা পর্যন্ত আমরা ফাইন্যান্স করতে পারি। ওকে, তো আমি আরেকটা জিনিস জানতে চাই যে এই এনআরবি ব্যাংক, এটার জন্ম হয়েছে এনআরবিদেরকে সার্ভ করার জন্য, প্রবাসীদের সার্ভ করার জন্য। তো প্রবাসীরা আসলে আমরা দেখেছি ফাইনালি এই প্রবাসীদের জন্য যে ব্যাংকগুলো এসেছে তারা কিন্তু প্রবাসীদের জন্য কাজ করেনি। এনআরবির আসলে এখন কোনো এরকম প্ল্যান আছে কিনা? জি, এটাও খুব চমৎকার একটা কোয়েশ্চেন যে আমাদের ব্যাংকের ইনিশিয়েশন হয়েছিল এনআরবিসদের সার্ভ করার জন্য এবং তাদের বেসিক্যালি রেমিটেন্স এবং ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে বেসিক্যালি ফ্যাসিলিটেট করার জন্য। বাট ওখান থেকে কিন্তু আমরা অনেক দূরে চলে এসেছিলাম এবং আমরা একটা রেগুলার শিডিউল কমার্শিয়াল ব্যাংক হিসেবে আমরা অপারেট করছিলাম। অফকোর্স আমরা শিডিউল কমার্শিয়াল ব্যাংক, আমরা একটা রেগুলার ব্যাংক,
বাট আমাদের এখন নিউ স্ট্র্যাটেজিক যে প্ল্যানটা রয়েছে এবং আমাদের এই পার্টিকুলারলি বোর্ড রিকনস্টিটিউট করার পরে ওনারাও কিন্তু ম্যানেজমেন্টকে বলেছেন যে আপনারা নতুনভাবে একটু আপনারা ডিজাইন করুন। তো ওরই পথ ধরে আমরা যেটা করেছি, আমাদের এই 98 ব্রাঞ্চেস সাব ব্রাঞ্চেসে প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের ডেডিকেটেড এনআরবি রিলেশনশিপ অফিসারকে আমরা ডিপ্লয় করেছি, এবং সেটা হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস। তো এনআরবিস যারা বিভিন্ন দূর দূরান্তে আছেন তারা তো আর সবসময় আমাদের সাথে যে অ্যাকাউন্ট ডিরেক্টলি মেনটেন করবেন তা না, ওনাদের বেনিফিশিয়ারিদের কাছে কিন্তু ওনারা রেমিটেন্সটা পাঠিয়ে দেন। এখন আমরা এই ডেডিকেটেড এনআরবি রিলেশনশিপ অফিসার দিয়ে আমরা যেটা সার্ভ করছি সেটা হচ্ছে এনআরবিদের যেমন আমরা সার্ভ করতে পারছি, সাথে করে তাদের যারা বেনিফিশিয়ারি, মিনিং যারা রেমিটেন্স যারা বেনিফিশিয়ারি, তাদেরকেও তাদের ফিনান্সিয়াল প্ল্যানিং পার্টটাতে আমরা ওনাদেরকে সার্ভ করতে পারছি। ইন অ্যাডিশন টু দ্যাট আমাদের আরেকটা যে বড় ড্রিম আমরা আসলে অ্যাজ পার্ট অফ দি লঙ্গার টার্ম স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বিডার সাথেও একটা জয়েন্ট কোলাবোরেশনে আমরা আসতে চাই, এবং আমাদের এই টু ওয়ে ট্রেড এবং আমাদের আমাদের কমার্শিয়াল ইনওয়ার্ড রেমিটেন্স বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে আমাদের এই ব্যাংকের প্ল্যাটফর্ম দিয়ে আমরা কিভাবে দেশে আনতে পারি সেটার জন্য কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি। সো আমরা ডেডিকেটেড একটা ডিভিশন ফর্ম করেছি, এনআরবি ডিভিশন, এবং আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ সাব ব্রাঞ্চে ডেডিকেটেড রিলেশনশিপ অফিসারকে আমরা অলরেডি ডিপ্লয় করে দিয়েছি। তাদের জন্য প্রোডাক্ট অফার থাকছে? জি, আমাদের এনআরবি গৃহঋণ রয়েছে, আমাদের এনআরবি হোম লোন যেটাকে বলি, সেটার আবার আমাদের বাংলাদেশ ব্যাংকেরও পলিসি সাপোর্ট রয়েছে, এবং প্রবাসী সহায়তা ঋণ একটা রয়েছে। কেউ যদি বাইরে যাওয়ার সময়, যেমন আমাদের অনেক দেখেছি রুরাল বেল্টের প্রচুর আমাদের মানুষ আছে যারা কিন্তু বাইরে যাচ্ছেন, যাওয়ার সময় 5 থেকে 7 লাখ টাকা ওনাদের প্রয়োজন হয়, ওনাদের গ্যারান্টারও আছেন, কিন্তু ওনারা ওই অ্যাক্সেস টু ফাইন্যান্স ওনাদের নেই। আমাদের এই প্রবাসী সহায়তা ঋণও কিন্তু আমরা লঞ্চ করেছি, এবং এটার মাধ্যমে আমরা আমাদের এই এনআরবিস বা হু আর টার্নিং আউট টু বি এনআরবিস তাদেরকে কিন্তু আমরা সাপোর্ট দেওয়ার জন্য আমরা এগিয়ে এসেছি। এই যে এনপিএল, যেটি এখন ব্যাংকিং ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটি হেডেক, আপনারা এনপিএল, আপনাদের যেহেতু একটি পুরনো বোর্ড ছিল, এটা নিয়ে গভর্নেন্স ইস্যু আছে তাদের ক্ষেত্রে, তো ডিফল্ট লোন রিকভারির ক্ষেত্রে আপনারা কি এমন বিগ কোনো চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? অফকোর্স, মানে বাংলাদেশের আমরা ওয়ান অফ দি মানে ব্যাংকস হিসেবে তো আর আমরা ইন্ডাস্ট্রি থেকে দূরে না। সো ইন্ডাস্ট্রিতে যেহেতু রাইজিং এনপিএল এর ইস্যুটা আমরা দেখতে পেয়েছি, আমাদের ব্যাংকেও একটা এনপিএল এর ইস্যু আছে। তো বাট আমি আগেই যেটা বলেছি যে লিকুইডিটি শুধুমাত্র ডিপোজিট মোবিলাইজ করেই করা যায় না, রেগুলার লোন রিকভারি এবং ইররেগুলার লোন রিকভারির মাধ্যমে কিন্তু লিকুইডিটি সাপোর্টটা ব্যাংকে দিতে হয়। সো অ্যাজ পার্ট অফ দ্যাট স্ট্র্যাটেজি আমরা আমাদের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনটাকে পুরো ঢেলে সাজিয়েছি, এবং রিকভারির জন্য শুধুমাত্র রিকভারি ইনিশিয়েটিভ না, আমাদের লিগ্যাল যে রিকোর্স আছে সেগুলোকেও কিন্তু আমরা ডিপ্লয়মেন্ট শুরু করে দিয়েছি, এবং আমি খুব কনফিডেন্ট যে আমাদের খুব এফেক্টিভ রিকভারি প্ল্যান এই বছর থেকে আমরা ইনিশিয়েট হয়ে গেছে। কি এমনিতে 5 আগস্টের পর বা মানে এর মধ্যে কি কোনো সিগনিফিকেন্ট রিকভারি আপনি ফিগার বলতে পারেন কিনা? আমাদের গত বছর আমরা 120 কোটি টাকা ক্যাশ রিকভারি করতে পেরেছিলাম, এবং সেটার 80 থেকে 90%ই এসেছিল লাস্ট কোয়ার্টারে, এবং এই বছর এখন পর্যন্ত প্রায় আমাদের 20 কোটি টাকার উপরে আমরা কিন্তু ডিরেক্ট ক্যাশ রিকভারি অলরেডি হয়ে গেছে। আপনাদের ডিপোজিট আসলে তো প্রায় 7000 কোটি টাকার মতো, 7800 কোটি টাকা, 7800 কোটি টাকা। সো অন্যান্য ব্যাংকের চাইতে আপনাদের ব্যাংকের সাইজ একটু ছোট। তো আপনি ডিপোজিটারদের জন্য আসলে আপনি লাস্ট কি বলবেন, কেন তারা এনআরবির টাকা রাখবে, বা এনআরবির প্রধান স্ট্রেংথ কি বলবেন আপনি? সবচেয়ে বড় এনআরবি স্ট্রেংথ হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি বা ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। আমাদের বাংলাদেশ ব্যাংকে যে রেগুলেটরি রিকোয়ারমেন্ট রয়েছে 10% এবং 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার, 12.5% আমাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আমরা 12.5-এর অনেক উপরে মেনটেন করছি। আমাদের বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী যত ধরনের লিকুইডিটি রিস্ক ইন্ডিকেটর আছে, মিনিং লিকুইডিটি কভারেজ রেশিও, নেট স্টেবল ফান্ডিং রেশিও, লিকুইডিটি বাফার, প্রত্যেকটা ইন্ডিকেটরে আমরা অত্যন্ত স্ট্রং পজিশনে রয়েছি। আমাদের 5 আগস্ট বা আমাদের এই মার্চের বোর্ড রিকনস্টিটিউট করার পরে এখন পর্যন্ত এমন কোনো আমাদের এপিসোড হয়নি যেখানে আমরা কাস্টমারের যে উইথড্রলের ডিমান্ড আছে সেটাকে ফুলফিল করতে পারিনি, সেটা হয়নি। আমরা একদম লিকুইড, এবং এই লিকুইডিটি পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে আমরা কিন্তু অন্যান্য অনেক ব্যাংক যারা আমাদের থেকে সাইজে হয়তো বা বড় হতে পারে, কিন্তু আমাদের ট্রেজারি পজিশন অনেক স্ট্রং আছে, এবং কাস্টমারের এই উইথড্রলের যে ডিমান্ড আছে সেটাকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে আমরা কিন্তু স্যাটিসফাই করতে পারবো। এবং আমি মনে করি যে আমাদের কাস্টমাররা
আমাদের সাথে থাকবেন। আমাদের ডিজিটাল ট্রান্সফরমেশনটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের গ্র্যানুলার যেই কাস্টমার, ছোট ছোট যেই কাস্টমার আছে, তাদের জন্য নিউ প্রোডাক্ট আমরা লঞ্চ করছি, এবং আমাদের কোর ফোকাস আমরা এখন নিয়ে এসেছি আমাদের এসএমই আর রিটেলে। এই কারণেই আমাদের এই ভোক্তা যে বড় একটা আমাদের বেজ আছে, তারা আমাদের সাথে কন্টিনিউ করবেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শক, আপনারা জানলেন যে আসলে বোর্ড ভেঙে দেওয়া মানেই যে ব্যাংকের হেলথ খারাপ সেটা নয়। তাদের যে গভর্নেন্স ইস্যু আছে সেগুলো তারা এখন রিকভারি করার চেষ্টা করছে, বাট হেলথের দিক থেকে এনআরবি ব্যাংক এখনো কত স্ট্রং পজিশনে আছে সেটি আমরা আজকে জানলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।